আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে ৮ নাম্বার ক্লাস। এর আগে আমরা কিন্তু ৭টা ক্লাস শেষ করেছি। সেইখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে টেন্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং প্রত্যেকটা টেন্স হাতে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের ৮ নাম্বার ক্লাস এবং ৮ নাম্বার ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী এবং কিভাবে কাজ করে এবং কিভাবে সেন্টেন্সগুলো গঠিত হয় আমরা একেবারে ডিটেলসে শিখব। তো চলুন ক্লাসটা স্টার্ট করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলুন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। দেখেন, এর বাংলাটা আমরা যদি দেখি পুরাগঠিত বর্তমানকাল, এটা দেখে আসলে কিছু বুঝবেন না, আমাদের বাংলা সেন্সটা ধরতে হবে। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা কি সেটা আমাদের একটু জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে দেখেন, বর্তমান সময়ে কোনো একটা কাজ এইমাত্র শেষ হলো এরকমটা বোঝাবে। আবার বলতেছি, বর্তমান সময়ে কোনো একটা কাজ এই মাত্র শেষ হলো এরকমটা বোঝাবে। অনেকে এটাকে বলে এইভাবে, দেখেন, বর্তমান সময়ে কোনো একটা কাজ এই মাত্র শেষ হলো কিন্তু তার ফল এখনো বিদ্যমান। ঠিক আছে, এরকমভাবে আমাদের বোঝাইতে চাই। তো আমাদের অত জটিলতায় যাওয়ার দরকার নেই। এর ফল থাকলো কি চলে গেল এটা আমাদের বিষয় না, আমাদের এতটুকু বুঝতে হবে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে এরকমটা আমাদের বোঝাবে। যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি তাহলে চলুন আমরা আসলে বাংলা বাক্য দেখে কিভাবে চিনতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে বিষয়টা আমাদের একটু জানতে হবে। দেখেন, বাংলা বাক্যের শেষে সাধারণত সি, সে, স, সেন এইরকম থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আমাদের এর থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখেন, এইটা কোনো কিছু এইমাত্র শেষ হলো বোঝাবে। ঠিক আছে, যেটা আমি আগেই বলেছি। এরপরে আমরা যদি ইংলিশ বাক্য থেকে চিনতে চাই, আমরা অনেক সময় ইংলিশ আর্টিকেল পড়ি, বিভিন্ন প্যাসেজ পড়ি। তো সেখানে আমাদের যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো একটা সেন্টেন্স যদি আমরা পাই তাহলে সেটা দেখে কিভাবে চিনব। দেখেন, সেই সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজের একটা ব্যবহার থাকবে এবং মেন ভার্ব যেটা বসবে তার ৩ নাম্বার রূপটা বসবে, অর্থাৎ ভার্ব 3 নামে আমরা যেটা চিনি সেইটা বসবে। ঠিক আছে, এই ৩টা বিষয়কে আসলে আমরা এই এক্সাম্পলে প্রমাণ করার চেষ্টা করব, তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো এখন এই ভার্বের ৩ নাম্বার রূপ কি সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখেন, ভার্বের ৩ নাম্বার রূপ আমরা এর আগে কিন্তু অনেকবার জেনেছি, তারপরেও এখানে আমি একটু বলে দিই। দেখেন, সাধারণ ভার্বের ৩টা রূপ থাকে। আমি এখানে একটা ভার্ব নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভার্বের ৩টা রূপ আমি এখানে দেখাচ্ছি। দেখেন, প্রথম রূপটা হচ্ছে ফিনিশ। এই ফিনিশটা একটা ভার্ব এবং এটা একটা মেন ভার্ব। কেন মেন ভার্ব? কারণ দেখেন, একটা সেন্টেন্সে যখন ২টা ভার্ব থাকে সেখানে একটা থাকে মেন ভার্ব আর একটা থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হিসাবে সাধারণত ব্যবহৃত হয় হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, তারপরে উইল, উইল বি, এই ভার্বগুলো হচ্ছে সাধারণ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। কিন্তু এই ফিনিশ, পেলে, ইট এইগুলো কখনো সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে না। ঠিক আছে, তো তাহলে এই ফিনিশটা হচ্ছে এখানে মেন ভার্ব এবং এই ফিনিশ এখানে ভার্বের ১ নম্বর রূপ। তারপরে দেখেন ফিনিশড, এইটা হচ্ছে ভার্বের ২ নম্বর রূপ। এই ফিনিশের সাথে ইডি যোগ আছে। ঠিক আছে, এরপরে দেখেন ফিনিশড, এটা হচ্ছে ভার্বের ৩ নম্বর রূপ। ঠিক আছে, যেমন আমরা আমাদের স্কুল লাইফে পড়েছি ইট, এই ভার্বটা ৩ নম্বর রূপ কিন্তু আমরা সকলেই পড়েছি ইট, এইট, ইটেন। দেন তারপরে হচ্ছে গো, ওয়েন, গন, গনটা হচ্ছে ৩ নম্বর রূপ। এইভাবে এই ফিনিশ, ফিনিশড, ফিনিশড, এই ফিনিশটা হচ্ছে এখানে ৩ নাম্বার রূপ। ঠিক আছে, তো যারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারতেছেন না তারা যেটা করবেন, আমাদের যে কোনো গ্রামার বইয়ের যে ভার্বের লিস্টগুলো আছে ওইখানে যেয়ে আপনারা ওই লিস্টগুলো পড়বেন, অর্থাৎ ভার্বের ৩টা ফরম্যাট ওইখানে দেওয়া থাকে, সেইগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তাহলে আমাদের বেসিক যে বিষয় জানার ছিল সেগুলো আমরা একটু জেনে নিলাম। এখন আমরা যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাই তাহলে সেটাকে ইংলিশে কিভাবে করব সেটা আমাদের জানতে হবে। দেখেন, বাংলা থেকে ইংলিশ কিভাবে করবেন। এই বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমাদের একটা নিয়ম মেনে করতে হয়, যেটাকে আমরা স্ট্রাকচার বলি। তো দেখেন, সেই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। তো সেই স্ট্রাকচারটা আমি এখানে আপনাদের লিখে দিয়েছি, আমাদের একটু বিস্তারিত জানতে হবে। দেখেন, প্রথমে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন হবে। এরপরে যেটা প্রয়োজন হবে, দেখেন, এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ এই সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী বসবে, অর্থাৎ সাবজেক্ট যেটাকে ডিমান্ড করবে সেটাকে বসাতে হবে। এরপরে আমাদের ভার্বের ৩ নম্বর রূপকে বসাতে হবে।
তারপরে একটা এক্সটেনশন অথবা অবজেক্টকে বসাতে হবে। এই এক্সটেনশন বা অবজেক্ট কি আমি এর আগে কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলেছি, তো এখন আর বলতেছি না। যারা আগের ক্লাসগুলো দেখেছেন আশা করি তারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এখন চলুন তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমরা এখানে 10টা এক্সাম্পল দেখব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরও 10টা সেন্টেন্স বাড়ির কাজ দেব। আপনারা যদি সেইগুলো কমপ্লিট করেন আশা করি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আর সমস্যা থাকবে না। তো চলুন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। তো প্রথম এক্সাম্পলটা দেখেন, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এই যে সেন্টেন্স, এটা দ্বারা আপনি কি বুঝতেছেন একটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন। দেখেন, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এই সেন্টেন্সটা দ্বারা দেখেন তো এইমাত্র শেষ করেছি এরকমটা বোঝাচ্ছে না? যদি এরকমটা নাও বোঝায়, ধরুন আপনি একটা কাজ করতেছিলেন, সেই কাজটা আপনি শেষ করলেন। এই যে শেষ করলেন, এর কিছুক্ষণ পরে যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে যে তুমি যে কাজটা করতেছিলে ওটা কি শেষ করেছো, তো আপনি বললেন হ্যাঁ আমি শেষ করেছি। তার মানে কাজটা আপনার একটু আগে শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এই যে ভিডিও তৈরি করতেছি, এখন ভিডিও তৈরি করার শেষে আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ভিডিও তৈরি করা শেষ করেছেন, তখন আমাকে বলতে হবে হ্যাঁ আমি ভিডিও তৈরি করা শেষ করেছি অথবা না। ঠিক আছে? তো এই যে কিছুক্ষণ আগে আমি এই কাজটা করতেছিলাম কিন্তু আমি এটাকে মাত্র শেষ করলাম, এরকমটা বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা ধরে নিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই কাজটা আমার বর্তমানে হচ্ছিল এবং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আশা করি আপনারা সেন্সটা ধরতে পেরেছেন। তো এই সেন্টেন্সে দেখেন একইভাবে সেই বিষয়টাই বুঝিয়েছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি মানে কিছুক্ষণ আগে শেষ করেছি। তো এটা দিয়েও যদি আমরা বুঝতে না পারি তখন আমরা চলে যাব, দেখেন বাংলা বাক্যের শেষে সি, সে, স, সেন থাকবে। দেখেন তো সি আছে কিনা, যে আছে। ঠিক আছে? তো এখানকার এই চারটা যে কোনো একটা এই এক্সাম্পলগুলোর ভিতরে আপনি পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এরকম একটা টার্ম থাকে। তো তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা। এখন আমরা ইংলিশে কিভাবে করব, কারণ এটাকে আমরা শুধুমাত্র বুঝলে হবে না, এটাকে ইংলিশে আমাদের রূপান্তরিত করতে হবে, তাই না? তো ইংলিশে কিভাবে করব? তো ইংলিশে করার জন্য আমাদের প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমাদের স্ট্রাকচার বলে দিয়েছে, তাই না? তো সাবজেক্ট কি, এর আগে প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি। দেখেন সাবজেক্ট হচ্ছে সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা যে কাজটা করে। ঠিক আছে? তো এই সেন্টেন্সে দেখেন তো আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। দেখেন কি কাজটা করেছে আমি, কার সম্পর্কে বলা হচ্ছে? এই আমার সম্পর্কে, কারণ আমি এই কাজটা করেছি, তাই না? তাহলে এই আমি হচ্ছে এখানে সাবজেক্ট। এখন এই আমির ইংলিশ কি আমরা সকলেই জানি, আই, তাই না? আমরা আইকে বসালাম, এরপরের কাজটা কি হবে? দেখেন আমাদের হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে। কিভাবে? এই সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট যেটাকে চাইবে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা কি জানি যে আসলে সাবজেক্ট কোনটার পরে কোনটা বসে, অর্থাৎ কোন সাবজেক্টের পরে হ্যাভ বসে, কোন সাবজেক্টের পরে হ্যাজ বসে, এই বিষয়টাকে আমরা জানি? আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, কিন্তু যারা জানি না চিন্তার কোনো কারণ নেই, আমরা এখান থেকে এই বিষয়গুলো জেনে নেব। দেখেন সাবজেক্ট যদি কখনো আই থাকে এবং সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তারপরে সবসময় হ্যাভ বসবে, কখনোই এটা চেঞ্জ হবে না, এটা সারা জীবনের জন্য। তাহলে আমরা এই আই সাবজেক্টের পরে হ্যাভকে আনলাম। ঠিক আছে? আমাদের স্ট্রাকচার অনুযায়ী এরপরে আমাদের কি করতে হবে? ভার্বের 3 নম্বর রূপকে বসাতে হবে। দেখেন তো এই বাংলা সেন্টেন্সে ভার্ব কি সেটা আগে বোঝেন। দেখেন এখানে ভার্বটা হচ্ছে কাজ শেষ করা, অর্থাৎ শেষ করা হচ্ছে এখানে কাজ, যেটাকে আমরা ইংলিশে ভার্ব বলি। ঠিক আছে? তো তাহলে এই শেষ করার ইংলিশ কি আমরা সকলেই জানি, ফিনিশ। ফিনিশ মানে শেষ করা। আরেকটা আছে সেটা হচ্ছে কমপ্লিট, তাই না? তো আমরা এখানে ফিনিশকে নিয়ে কাজ করবো, অর্থাৎ ফিনিশকে বসাবো। আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। ফিনিশের আমাদের 3 নাম্বার রূপ বসাতে হবে। আমরা এখান থেকে জেনেছি ফিনিশের 3 নাম্বার রূপ কি। দেখেন ফিনিশড, ফিনিশড, তাই না? এইটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। তো তাহলে আমরা এইটাকে বসাবো। আমরা এখানে ভার্বের 3 নাম্বার রূপকে বসালাম। এখন আমাদের কাজ কি হবে? দেখেন এই এক্সটেনশন বা অবজেক্টের কাজ হবে। তো এই সেন্টেন্সে দেখেন তো এক্সটেনশন বা অবজেক্টকে আমি শেষ করেছি, এতটুকু শেষ হয়েছে। কি শেষ করেছি? আমার বাড়ির কাজ। ঠিক আছে? তো আমার বাড়ির কাজের ইংলিশ কি হবে? মাই হোমওয়ার্ক। তো তাহলে দেখেন এই মাই হোমওয়ার্ক হচ্ছে এখানে এক্সটেনশন। এখানে একটা বিষয় খেয়াল করেন, বাংলা সেন্টেন্স যেভাবে গঠিত হয় ইংলিশ সেন্টেন্স কিন্তু
সেভাবে গঠিত হয় না। প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে দেখবেন শেষে ক্রিয়া বা ভার্ব থাকে, কিন্তু ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে আমাদের সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী যে কোনো একটা ভার্ব থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের মেন ভার্ব থাকে, ঠিক আছে। তো দেখেন, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে বাংলা সেন্টেন্সের একটা স্বাধীনতা আছে এবং ইংলিশ সেন্টেন্সের আলাদা একটা স্বাধীনতা আসে, অর্থাৎ প্রত্যেকের নিয়ম অনুযায়ী চলে, ঠিক আছে। এখন আমাদের রূপান্তরিত করার জন্য আমাদের এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে, তা না হলে আমরা কিন্তু ইংলিশ থেকে বাংলা করতে পারবো না এবং বাংলা থেকে ইংলিশ করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন, সে বাজারে গেছে। সে বাজারে গেছে, এই কাজটা মাত্র শেষ হয়েছে, সে মাত্র বাজারে গেল, এরকমটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এই সে কাজটা করেছে, ঠিক আছে। তো সে ইংলিশ কি আমরা জানি হি অথবা সি। ধরুন একজন মহিলা বাজারে গেছে বা একটা মেয়ে বাজারে গেছে, তো তাহলে আমরা সেই মহিলার ক্ষেত্রে কি ব্যবহার করব, সি কে ব্যবহার করব, আর পুরুষ হলে হি কে ব্যবহার করতাম, ঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, দেখেন হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে, কার ডিমান্ড অনুযায়ী, সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী। এখন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হি অথবা সি থাকে, যেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার বলি, অথবা ইট থাকে, অথবা যে কোনো একজন ব্যক্তির নাম থাকে, তারপরে আমাদের সবসময় হ্যাজ ব্যবহৃত হয়। ভালো করে মনে রাখবেন, হি, সি, ইট, যে কোনো একজন সিঙ্গেল ব্যক্তির নাম অথবা যে কোনো একটা সিঙ্গেল বস্তুর নাম যদি থাকে, তারপরে আমাদের কি হয়, হ্যাজ বসে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে হ্যাজকে ব্যবহার করলাম। এরপরে আমাদের ভার্বের 3 নম্বর, দেখেন এখানে ভার্ব কি, সে বাজারে গেছে, এই যে বাজারে যাওয়া, যাওয়ার ইংলিশ কি গো, এই গোটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। এর 2 নম্বর রূপ কি ওয়েন্ট, এবং 3 নম্বর রূপ কি গন, ঠিক আছে। তাহলে আমরা গনকে নিব, কারণ আমাদের 3 নম্বর রূপকে বসাতে হবে। তাহলে শি হ্যাজ গন, সে গেছে, কোথায় গেছে, মার্কেটে। তাহলে এটার ইংলিশ কি হবে, টু দ্য মার্কেট, অর্থাৎ সে বাজারে গেছে। এই টু দ্য মার্কেট হচ্ছে এখানে এক্সটেনশন বা অবজেক্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে দেখেন, তারা সিনেমাটি দেখেছে, এই সেন্টেন্সে দেখেন এই কাজটা কিন্তু এই মাত্র শেষ হয়েছে, এরকমটা বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে তারা, তারা সিনেমা দেখার কাজটা করেছে। তো তারা এর ইংলিশ কি দে, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে। আমরা দের পরে কোন ভার্বটা নিব, দেখেন দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে, এবং এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। তো এই দের পরে সবসময় হচ্ছে হ্যাভ বসে, ঠিক আছে। এটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একেবারে আজীবন এবং কমন, ঠিক আছে, কখনোই পরিবর্তন হবে না। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের 3 নম্বর রূপকে বসাতে হবে। ভার্বের 3 নম্বর রূপ কি, দেখেন এখানে প্রথমে ভার্ব খুঁজে বের করি, সিনেমাটি দেখা। আচ্ছা, দেখার ইংলিশ কি, দেখার ইংলিশ অচও হয়, আবার সিও হয়। আমরা অচ দিয়ে অনেকগুলো বাক্য আগে দেখেছি, তো সেই জন্য আমি সি কে ব্যবহার করতেছি, ঠিক আছে। তো সি মানে দেখা, এরপরে হচ্ছে 2 নম্বর রূপ কি স, ঠিক আছে। সি ভার্বের 1 নম্বর রূপ, স ভার্বের 2 নম্বর রূপ, এবং সিন ভার্বের 3 নম্বর রূপ। আমরা এখানে ভার্বের 3 নম্বর রূপকে ব্যবহার করলাম, অর্থাৎ সিনকে ব্যবহার করলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, কি দেখেছে, সিনেমাটি। তো সিনেমাটির ইংলিশ কি হবে, দ্য মুভি। এই দ্য মুভি হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে দেখেন, আমরা দুপুরের খাবার খেয়েছি। আমরা দুপুরের খাবার খেয়েছি, এই কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এরকমটা বোঝাচ্ছে। তো এইখানে আমরা, আমরাটা হচ্ছে সাবজেক্ট, কারণ এই খাওয়ার কাজটা আমরা করেছি। তো তাহলে আমরা ইংলিশ কি ওই, ওইয়ের পরে আমরা কোন ভার্বটাকে নেব, হ্যাভকে নেব নাকি হ্যাজকে নেব, আমরা সবসময় হ্যাভকে নেব, কারণ উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য আমাদের সবসময় হ্যাভকে ব্যবহার করতে হবে। তো আমরা হ্যাভকে নিলাম। এরপরে আমাদের ভার্বের 3 নম্বর রূপকে ব্যবহার করতে হবে। বাংলা বাক্যে চলে যায়, দেখেন ভার্ব কি এখানে খাওয়া, তো খাওয়ার ইংলিশ কি ইট। এর 2 নম্বর রূপ কি এইট, এর 3 নম্বর রূপ কি ইটেন, ঠিক আছে। তো আমরা এখানে ইটেনকে ব্যবহার করলাম। দেখেন কি খেয়েছে, দুপুরের খাবার, দুপুরের খাবারের ইংলিশ কি লাঞ্চ। দেখেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে।
চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন তিনি একটি চিঠি লিখেছেন। তিনি একটি চিঠি লিখেছেন। এখানে এই যে কাজটা করা হয়েছে, চিঠি লেখার কাজটা কিছুক্ষণ আগে শেষ হলো, ঠিক আছে, এরকমটা বোঝাচ্ছে। তো দেখেন এখানে চিঠি লেখার কাজটা কে করেছে? তিনি। তো ওই তিনি হচ্ছে এখানে সাবজেক্ট। এখন এই তিনির ইংলিশ কি? তিনি ইংলিশ হচ্ছে হি অথবা সি, ঠিক আছে। দেখেন সে এর ভালো বাংলা হচ্ছে তিনি। আমরা অনেক সময় সম্মান দিয়ে অনেক কথা বলি, আপনা আপনি করি, ঠিক আছে, আবার তুমি আমি করি, কিন্তু বিষয় কিন্তু একই। কখনো কখনো আমরা সম্মানার্থে আপনা আপনি করি, আবার কখনো তুমি আমি করি, আবার কখনো তুই তুই করি, তাই না? কিন্তু বিষয় কিন্তু সবই একই। তো এই ক্ষেত্রে দেখেন এই সে এর ভালো বাংলা হচ্ছে তিনি। তো তিনি মানে হচ্ছে সে। তো সে এর ইংলিশ কি? আমরা জানি হি অথবা সি। এখন এই ক্ষেত্রে আমরা কাকে নিব? দেখেন ধরে নিলাম এই চিঠি লেখার কাজটা একজন ছেলে করেছে। তো সেই ক্ষেত্রে আমরা হি কে ব্যবহার করব সাবজেক্ট হিসাবে, আমরা হি কে নিলাম। এরপরে কি বসবে? দেখেন হ্যাভ নাকি হ্যাজ। আমরা আগেই বলেছি হি সি ইট যে কোনো সিঙ্গেল নাম থাকলে হ্যাজ কে ব্যবহার করব, আমরা হ্যাজ কে করলাম। এরপরে আমাদের ভার্বের 3 নম্বর কে ব্যবহার করতে হবে। ভার্ব কি? এই সেন্টেন্সে একটু দেখেন, লেখা, তাই না? লেখার ইংলিশ কি? রাইট। এর 2 নম্বর কি? রোড। এবং 3 নম্বর কি? রিটার্ন, ঠিক আছে। তাহলে আমরা রিটেনকে এখানে ভার্বের 3 নাম্বার রূপ হিসাবে ব্যবহার করলাম। এরপরে দেখেন কি লিখেছে? একটি চিঠি। তো একটি চিঠির ইংলিশ কি হবে? আ লেটার। তো দেখেন হি হ্যাজ রিটেন আ লেটার। সে একটি চিঠি লিখেছে। আমরা চলে যাব এর পরবর্তী সেন্টেন্সে। দেখেন তুমি প্রকল্পটি সম্পূর্ণ করেছো। দেখেন সো আছে, তাই না? আমরা যদি এখানে মিলাই, তো বিষয়গুলো খেয়াল করবেন। তুমি প্রকল্পটি সম্পন্ন করেছো মানে এই প্রকল্পটি কিছুদিন আগে বা কিছু সময় আগে সে সম্পন্ন করেছে। সেই সেই টাইমটাকে আসলে খুবই অল্প বোঝাবে। যদি বড় কোনো কাজ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। যেমন যে কোনো প্রকল্প 1 বছর 2 বছর লেগে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেল 5 দিন আগে এই কাজটা শেষ হয়েছে অথবা 1 মাস আগে কাজটা শেষ হয়েছে। এটা কিন্তু সেই তুলনায় অনেক ছোট একটা সময়। এই প্রকল্পর যে মেয়াদ ছিল যে 5 বছরের একটা কাজ, সেই তুলনায় আমরা যদি 1 মাসকে ধরি তাহলে অনেক ছোট একটা সময়। তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, কারণ বাস্তবতার সাথে যদি আপনারা মিলাইতে না পারেন তাহলে কিন্তু অনেক জটিল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তুমি প্রকল্পটি সম্পূর্ণ করেছো। এখানে সাবজেক্ট দেখেন তুমি। এই তুমি প্রকল্পটির কাজ করেছে, তাই না? তো তুমির ইংলিশ কি? ইউ। এরপরে আমরা কোন ভার্বকে নিব? দেখেন ইউ এর ক্ষেত্রে আপনার কোনো চিন্তা করতে হবে না, সবসময় হ্যাভ। সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, এটা ডাজেন্ট ম্যাটার। এটার ক্ষেত্রে সবসময় হচ্ছে আমরা হ্যাভ ভার্বকে নিব। এরপরে দেখেন আমরা ভার্বটাকে নিয়ে আসবো। দেখেন ভার্ব কি? সম্পূর্ণ করা। আচ্ছা সম্পূর্ণ করার ইংলিশ কি? কমপ্লিট, তাই না? তো কমপ্লিট এর 3 নাম্বার রূপকে আমাদের ব্যবহার করতে হবে। তো কমপ্লিটের 3 নাম্বার রূপ কি? কমপ্লিটেড, কমপ্লিটেড। দেখেন আমরা এখানে কমপ্লিটেডকে ব্যবহার করব, ঠিক আছে। তো তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপ পেয়ে গেলাম। এরপরে আমরা এক্সটেনশনের কাজ বা অবজেক্টের কাজ করব। দেখেন এখানে কোন কাজটি শেষ হয়েছে? প্রকল্পটির, তাই না? তাহলে এই প্রকল্পটি এর ইংলিশ কি হবে? দ্য প্রজেক্ট। এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। আমরা এখন চলে যাব নেক্সট সেন্টেন্সে। দেখেন আমি আমার চাবি হারিয়েছি। কিছুক্ষণ আগে আমি আমার চাবিটা হারালাম, ঠিক আছে। মানে বিষয়টা খুবই অল্প সময়ের ভিতরে এই জিনিসটা ঘটেছে, সেইটা আমাদের বোঝাবে, ঠিক আছে। তো দেখেন আমি আমার চাবি হারিয়েছি। দেখেন আমরা যখন কোনো চাবি হারাই বা কোনো জিনিস হারাই, আমরা কিন্তু সাথে সাথে অন্য মানুষকে বলি যে আমার চাবিটা হারিয়ে গেল অথবা আমার মোবাইলটা হারিয়ে গেল, আপনারা একটু দেখেন কোথায়, ঠিক আছে। মানে এটার জন্য কিন্তু আমরা 2-3 দিন বা 2-3 মাস বা 2-1 বছর সময় নিই না, খুব তাড়াতাড়ি এটাকে বলে দিই। মানে কাজটা শেষ হওয়ার সাথেই আমরা মানুষকে বলি। বিষয়গুলো একটু আপনার সেন্সে নিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন তাহলে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টকে আমি, আমি কাজটা করেছি, এই হারানোর কাজটা আমি করেছি। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্টের কাজ করলাম। এখন আমরা হ্যাভ নাকি হ্যাজকে বসাবো, কোনটাকে বসাবো? দেখেন আয়ের পরে আমরা বলেছি সবসময় হ্যাভ, কোনো চিন্তা ছাড়া। এরপরে দেখেন হারানোর ইংলিশ কি? লস, তাই না? তো এর 2 নাম্বার রূপ কি? এই 2 নাম্বার রূপ হচ্ছে লস্ট।
এবং 3 নাম্বারও সেম, লস্ট। ঠিক আছে, আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি। কি হারিয়েছি? মাই কিস, আমার চাবি। দেখেন, আমার চাবি হারিয়েছি। এখানে মাই কিস হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে কি মানে তো চাবি, এখন কিজ হলো কেন? কারণ এখানে দেখেন নির্দিষ্ট করা নেই একটা চাবি হারিয়েছে নাকি দুইটা। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা প্লুরাল। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এই এজ দিয়ে এটাকে বুঝিয়েছি যে অনেকগুলো চাবি। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন, সে রাতের খাবার রান্না করেছে। রাতের খাবার রান্না করেছে, এখন খাওয়ার সময় আমরা খাবো। দেখেন, তাহলে এখানে এই কাজটা কিছুক্ষণ আগে শেষ করে তারপরে বলতেছে। ঠিক আছে, তার মানে দেখেন এই কাজটা কিছুক্ষণ আগে শেষ করেছে। এখন এখানে সাবজেক্টকে সে, এই সে রান্না করার কাজটা করেছে। এখন আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্ট হি হবে নাকি সি হবে? রান্না করার কাজ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা করে, সুতরাং আমরা শিকে ব্যবহার করতে পারি। তো আমরা শিকে নিলাম। এরপরে আমরা কি করব? হ্যাভ নাকি হ্যাজ? আমরা আগেই জেনেছি হ্যাজ বসবে, আমরা হ্যাজকে বসালাম। এরপরে দেখেন আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব কি? রান্না করা। তো রান্না করার ইংলিশ কি? কুক। এর 3 নাম্বার ওকে। দেখেন, কুকড, অর্থাৎ আমরা কুকের 3 নাম্বার রূপ হচ্ছে কুকড। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ভার্বের 3 নাম্বার রূপ, আমরা বসালাম। কি রান্না করেছে? দেখেন, রাতের খাবার। রাতের খাবার ইংলিশ কি? ডিনার। এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব এর পরবর্তী সেন্টেন্সে। দেখেন, তারা জাদুঘর পরিদর্শন করেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো কাজটা কারা করেছে? দেখেন, তারাই পরিদর্শনের কাজটা করেছে। তারা ইংলিশ কি? দে। এরপরে আমাদের কি বসবে? দেখেন, হ্যাভ অথবা হ্যাজ, কোনটা বসবে? আমরা জানি হ্যাভ বসবে, তাই না? এরপরে দেখেন এখানে ভার্ব কি? পরিদর্শন করা। পরিদর্শন করা ইংলিশ কি? ভিজিট। তো ভিজিটের 3 নাম্বার কি? ভিজিটেড। তো আমরা এখানে ভার্বের 3 নাম্বার কি বসালাম? ভিজিটেড। ঠিক আছে, এরপরে দেখেন কোথায় পরিদর্শন করেছে? জাদুঘরে। তো জাদুঘর ইংলিশ কি? দ্য মিউজিয়াম। এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তো আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন কিভাবে গঠিত হয়েছে। আমরা চলে যাব আমাদের লাস্ট সেন্টেন্সে। দেখেন, আমরা একটি নতুন গাড়ি কিনেছি। 2-1 দিন আগে আমরা আমাদের একটি নতুন গাড়ি কিনেছি, অথবা কিছুক্ষণ আগে, মানে খুবই অল্প সময়ের ভিতরে এই কাজটা আমরা শেষ করেছি, অর্থাৎ গাড়ি কেনার কাজটা শেষ করেছি। তো শেষ করার পরে আমি বলতেছি যে আমরা একটি নতুন গাড়ি কিনেছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তো এখানে সাবজেক্টে দেখেন আমরা ইংলিশ কি? উই। এরপরে আমাদের এখান থেকে কোনটাকে বসাতে হবে? হ্যাভ নাকি হ্যাজ? আমরা আগেই জেনেছি হ্যাভ বসবে। এরপরে দেখেন আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন এই সেন্টেন্সে ভার্ব কি? কেনা। কেনার ইংলিশ কি? বাই। এর কয় নম্বর রূপ বসবে? 3 নম্বর রূপ। 3 নম্বর রূপ কি? বট। ঠিক আছে, তো উই হ্যাভ বট, আমরা কিনেছি। কি কিনেছি? একটি নতুন গাড়ি, আ নিউ কার। এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয়েছে। এখানে আপনাদের যে বিষয়টা মিলাইতে হবে, দেখেন বাংলা সেন্টেন্সগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আপনাদের এখানে মিলাইতে হবে ইংলিশ, এই যে শব্দটা ছিল এই শব্দটার সাথে। আমরা বলেছিলাম যদি কোনো রিডিং পড়ি তখন যদি আমরা দেখি যে হ্যাভ অথবা হ্যাজ তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো তাহলে এই বিষয়টার সাথে আমাদের মিলাইতে হবে। দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার রূপ বসেছে। এইটা যদি আপনারা ধরতে পারেন, আশা করি যে আপনাদের জীবনে আর কখনো এই টেন্সটা চিনতে ভুল হবে না। তো আশা করি বিষয়টা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে এতটুকুই। যদি ক্লাসটি ভালো লাগে কি করবেন? আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরাও এটা দেখে উপকৃত হতে পারে। এখন আপনাদের বলেছিলাম যে আমি আরও 10টা সেন্টেন্স আপনাদের জন্য রেডি করেছি, যেগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এখানে দেখেন আমি এই 10টা সেন্টেন্স আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখন যদি আপনারা চান স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর যদি চান যে পিডিএফ দিয়ে দেন ভাই, তাহলে আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, আমাকে কমেন্টে জানাবেন। তো দ্যাটস অল টুডে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।